সেদিন এমন গভীর রাতে ছাদে পায়চারি করতে করতে জ্যোতিদের ঘরের জানলায় চোখ পড়তে চন্দ্রাহত হয়ে তাকিয়ে থাকলেন রবি। জানলার পর্দা উড়ে গেছে হাওয়ায়, আর জ্যোৎস্না গিয়ে পড়েছে ঘরের নিভৃত একটু দৃশ্যে। চাঁদের আলোয় শঙ্খ লাগা দুটি নারী ও পুরুষের অপরূপ দৃশ্য। রবির মাথা ঝিমঝিম করে। সেই এক ঝলক দেখা দৃশ্যই কৈশোরের ঘোর লাগা সরলতার গণ্ডি পেরিয়ে হঠাৎ যেন প্রাপ্তবয়স্ক করে দিল তাকে। নিষিদ্ধ আপেল দেখে ফেলা রবির মাথায় নৃত্য করতে থাকে এক জ্যোৎস্নাময়ী। সারা রাত ঘুমোতে পারেন না তিনি। শেষ রাতে ধুম জ্বর আসে। ইতিমধ্যে শিকারপুরে ডিস্ট্রিক্ট জাজের কাজ করার সময় সত্যেনের একটি ছেলে হয়েছে, নাম কবীন্দ্র। কলকাতায় স্বর্ণকুমারীর ছোট মেয়ে উর্মিলাও সদ্য জন্মেছে। সত্যেন ও জ্ঞানদা ছেলে মেয়েদের নিয়ে কলকাতায় এলেন বিলেত যাওয়ার তোড়জোড় করতে। সত্যেনের ইচ্ছে রবিকে সঙ্গে নিয়ে যাবেন, লন্ডনে ব্যারিস্টারি পড়াবেন। ওরা এসে পড়ায় তেতলার ছাদের সাহিত্য বাসরে নতুন জোয়ার এলো। রোজ সন্ধ্যায় জ্যোতি, রবি, কাদম্বরীর সঙ্গে যোগ দেন সত্যেন ও জ্ঞানদা। স্বর্ণকুমারী তো আসেনি। এখন কাদম্বরীর প্রিয় কবি বিহারীলালও মাঝে মাঝে এসে কবিতা শোনান। ছাদের উপর যেন চাঁদের হাট নেমে এসেছে। রবি অবশ্য কয়েকদিন নতুন বৌঠানের থেকে একটু দূরে দূরে থাকছেন। সেদিন সবাই জড়ো হলেন বিহারীলালের কবিতা শুনতে। এত নামী কবি, এত লালিত্যময় কবিতা। সত্যেন আর জ্ঞানদার উৎসাহ সবচেয়ে বেশি। তারা প্রবাসে অনেক দিন উপসী থাকার পর কবি কণ্ঠে কবিতা শোনার এমন সুযোগ পেয়েছেন। কিন্তু জ্ঞানদা লক্ষ্য করছেন কবি বিহারীলাল যেন নির্দিষ্ট একজনের উদ্দেশ্যেই সব কবিতা পড়ছেন। পড়তে পড়তে বারে বারে শুধু কাদম্বরীর মনোযোগ চাইছেন, আর কাদম্বরীও মুগ্ধ বিস্ময়ে তাঁর কবিতা শুনছেন। আর এইসব বাইরের পুরুষদের সামনে নতুন বউ কত অনায়াস। জ্ঞানদা কিছুদিন ছিলেন না, তার মধ্যে জোড়াসাঁকোর বাড়িতে অনেক পরিবর্তন হয়েছে। অন্তঃপুরের পর্দা উঠে গেছে। কাদম্বরী ঘুমটা খুলে ফেলে হয়ে উঠেছে সাহিত্য বাসরের মক্ষী রানী। এতে জ্ঞানদার খুশি হওয়ার কথা, কিন্তু তার মন খচখচ করছে। এসব পরিবর্তন তো তিনিই শুরু করেছিলেন। তখন কত বিরোধিতা, বাবা মশাই আর শাশুড়ির গোমড়া মুখ, দাসী চাকরের কান্নাকাটি, রাস্তার লোকের টিটকিরি, কত সহ্য করেছেন জ্ঞানদা। আর এখন সেই তৈরি করা বেদিতে বসে হাততালি কুড়োচ্ছে কিনা শ্যাম গাঙ্গুলির মেয়ে। কি এমন তালেবর হয়ে উঠল যে বিহারীলাল তাঁর প্রশংসার কাঙাল? অক্ষয়চন্দ্র মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন। রবিকে এমন গুণ করেছে যে সে নতুন বৌঠান বলতে অজ্ঞান। আর জ্যোতি তো মাথা কেটে বউয়ের পায়ের তলায় রেখে দিয়েছে। এই পরিবেশে তার দম বন্ধ হয়ে আসে। এরা কি সব পাগল হয়ে গেল? জ্ঞানদা সামনে থাকতেও কাদম্বরী জাদুতে বশীভূত। স্বর্ণকে জ্ঞানদা বললেন, চলো ঠাকুরজি, তুমি আমি একটু নিভৃতে গল্প করি। স্বর্ণ সাহিত্যের আড্ডা ছেড়ে যেতে চান না। একটু পরেই তিনি কবিতা শোনাবেন বিহারীলালকে। তিনি বলেন, দাঁড়াও না মেজ বৌঠান, এখন কবিতা শুনি, তারপর রাতে গল্প গুজব হবে। বিহারীলাল এবার জ্ঞানদার দিকে ফিরেন। সে কি বৌঠান, আমার কবিতা কি এতই খারাপ আপনি চলে যেতে চাইছেন? জ্ঞানদা হেসে বললেন, আপনার অনেক মুগ্ধ পাঠক পাঠিকা আছেন এখানে, আমার না থাকলেও চলবে। বসো না মেজ বৌঠান। জ্যোতি অনুরোধ করলেন, এবার তুমি চলে গেলে আসর জমবে না। জ্ঞানদা গম্ভীর মুখে বলেন,
তোমরা আসর জমাও, আমি জলখাবার পাঠানোর ব্যবস্থা করতে যাচ্ছি। এবার কবিতার ঘোর ভেঙে কাদম্বরী বলে ওঠেন, ও নিয়ে তোমাকে ব্যস্ত হতে হবে না মেজদি, জলখাবার এসে পড়বে এক্ষুনি, সব বলা আছে। বলতে বলতেই দুটি দাসী থরে থরে সাজানো রেকাবি নিয়ে আসে। উৎফুল্ল হয়ে অক্ষয়চন্দ্র বলে ওঠেন, ওই দেখা যায় থালা ভরা ফিশ কাটলেট, মাটন চাপ। কাদম্বরী হেসে বলেন, না মশাই, আজ মাটন চাপ নেই, আজ অন্য মেনু। অক্ষয় দুঃখী মুখ করে বললেন, সে কি কাদম্বরী বৌঠান, এখানে আসার প্রথম অ্যাট্রাকশন আপনি স্বয়ং, আর 2 নম্বরটা আপনার হাতে স্পেশাল মাটন চাপ, সেটাই নেই। সবাই হেসে উঠে ধোঁয়া ওঠা শিক কাবাবের দিকে হাত বাড়ালেন। শুধু জ্ঞানদার মনে হয়, গৃহিণীপনাতেও কি তাকে হারিয়ে দিচ্ছে নতুন বউ? জোড়াসাঁকোর বাড়িতে তিনি যেন একটু অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছেন। আর তার অনুপস্থিতির সুযোগে জাঁকিয়ে বসেছে কাদম্বরী। কাদম্বরী বুঝতে পারেন মেজজা প্রখর দৃষ্টিতে তাকে লক্ষ্য করছেন। মনে মনে মজা পান তিনি। এই মেজ বউ একদিন কি অবহেলাই না করেছেন তাকে। আজ তিনি দেখুন, আমার ছাদের বাগানে এত গুণীজন আমাকে ঘিরে কবিতা শোনায়, গান করে, আমাকে খুশি করতে পারলে আর কিচ্ছু চায় না। দেখো মেজদি, যাকে কাচ বলে ফেলে দিতে চেয়েছিলে, সেই এখন জ্যোতি ঠাকুরের কণ্ঠের হারে। জ্ঞানদা আর কাদম্বরীর মধ্যে সবার আলক্ষ্যে ঠান্ডা লড়াইয়ের বাতাস বইতে থাকে। জ্ঞানদা ভাবেন, দাঁড়াও নতুন বউ, দুটো কাব্য পড়তে শিখেছ বলে মুড়ে মেছড়ি এক করে পাল্লা দিতে চাইছো আমার সঙ্গে। সাহিত্যের নির্মল বাতাসের পেছনে ঘনিয়ে ওঠে ঘনঘোর দুর্যোগ।